দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাজহারুল ইসলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন বর্তমান তরুণ রাজনীতিবিদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। শুরুতে আপনার কাছে যে জিনিসটি জানতে চাইব যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনারা একটা জাতীয় নাগরিক কমিটি গঠন করলেন এবং সেখানে বয়সের একটা লিমিটেশনও ছিল। এই জাতীয় নাগরিক কমিটির গঠনের মূল উদ্দেশ্যটা মূলত কী ছিল? সেখানে বয়সের সীমাবদ্ধতা বা কেন আসলো? এই গণ অভ্যুত্থানে এটা অর্গানাইজড আকারে কোনো ফোর্স ছিল না, যার জন্য গণ অভ্যুত্থান পরবর্তীতে বিভিন্ন মব কিলিং হচ্ছিল, মব জাস্টিস হচ্ছিল এবং গণ অভ্যুত্থানের শক্তিটাও বিশৃঙ্খল অবস্থায় ছিল। ফলত আমরা বিভিন্ন জায়গা থেকে মিরপুর, যাত্রাবাড়ি, চিটং, রাজশাহী যে সেকশনগুলো, ডটগুলো বিভিন্ন জায়গায় ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আসলে জাতীয় নাগরিক কমিটির আমরা গত 8ই সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করি। এবং আমাদের ভবিষ্যতে এই জায়গাটা উদ্দেশ্য ছিল যে এই গত 15 বছরে কোনো লিডারশিপ একটা ক্রাইসিস গিয়েছিল, লিডারশিপ সৃষ্টি করা হয় নাই এবং রাজনৈতিক যে একটা সংকটের মধ্য দিয়ে গিয়েছিলাম, নতুন বয়ান তৈরি করা এবং যে বয়ানের ভিত্তিতে আগামী রাজনীতিটা প্রতিষ্ঠা করা, এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য জাতীয় নাগরিক কমিটি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। বয়সের লিমিটেশনটা কেন আসলে? আমরা তরুণদের সাথে, যারা ছাত্রদের সাথে অনেক বেশি কানেক্টেড ছিল, আমরা প্রথমেই তাদেরকেই বেশি টার্গেট করেছিলাম, তরুণদেরকে। এবং এরপরে কিন্তু আমরা এজ লিমিটটা হলো 45 to 50 দিয়েছিলাম এবং অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন যারা এই বয়সের মধ্যে আছেন। আমরা মনে করি যে তারুণ্যের যে শক্তিটা, এটাকে যদি আমরা রাজনীতিতে নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশের বর্তমান যে ডেমোগ্রাফিক আকারে যে তরুণদের একটা বড় একটা জেনারেশন রয়েছে, এই যে জেনারেশনের একটা রূপান্তর ঘটবে, এই রূপান্তরের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারবো। জি, আমরা শুনতে পাচ্ছি আপনারা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এবং সেই রাজনৈতিক দল ইতিমধ্যেই ব্যাপক আলোচিত হচ্ছে। আসলে রাজনৈতিক দল কবে নাগাদ আসতে পারে, এটা একটি প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনাদের এখানে ডান বাম সব শ্রেণী পেশার মানুষ এখানে আছেন। কবে নাগাদ রাজনৈতিক দলটি আসবে, এটার মূল আদর্শই বা কী হবে? যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছেন, কারা মূলত এর নেতৃত্বে থাকবেন? প্রথমত আমাদের যে রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করবে সেটা হলো আমরা রমজানের আগে আত্মপ্রকাশ করব এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল মানুষের সামনে আসবে। কিন্তু থিওরিটিক্যালি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কিন্তু 3 তারিখে হয়ে গিয়েছে। 5 তারিখে যে জনসমুদ্র আমরা দেখেছিলাম মাঠের মধ্যে, তাদের মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ ঘটেছিল। আর এই বর্তমান যে রাজনৈতিক দলটা যে আসবে, তার আদর্শের জায়গাটা আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা একটি সেন্টার পয়েন্ট বেসড পলিটিক্যাল পার্টি ঘোষণা করতে চাই, যে পলিটিক্যাল পার্টিগুলোতে কোনো বাম ডান যে বাইনারি যে আদর্শগুলো, বাংলাদেশে বিভাজনের যে রাজনীতি ছিল, সেই জায়গা থেকে রাজনীতি থেকে সরে এসে আমরা একটি বিগ টেন্টের পার্টি করতে চাচ্ছি। যে বিগ টেন্টের পার্টির মধ্যে হলো সোশ্যালিস্ট যারা ছিল তারাও থাকতে পারবে এবং অন্যান্য যারা আদর্শ চিন্তার, কিন্তু আদর্শ বা চিন্তাটা এখানে প্রাইম করে কোনো দল হবে না। এখানে আমরা বাংলাদেশটা কিভাবে রক্ষা করতে পারি ভবিষ্যতে করে, বাংলাদেশের সভরেন্টি কিভাবে রক্ষা করা যায়, এই বিষয়গুলো কেন্দ্র করে ভবিষ্যতে আমাদের রাজনৈতিক দলের রূপরেখাটা প্রকাশিত হবে। আমরা সেখানে কয়েকটা বিষয় বলে থাকি, যেটা হলো আমরা সোশ্যাল ডেমোক্রেসিটার জায়গায় ফোকাস করব। আমরা যাতে হলো কোনো ডিসক্রিমিনেটরি না থাকে সোসাইটিতে, সেটাতে আমরা ফোকাস করব। আমরা সমাজে দেখব যাতে হলো তারুণ্যের একটা শক্তির প্রভাব থাকে, কারণ বর্তমানে প্রায় 50%-এর উপরে ডেমোগ্রাফিতে হলো তরুণ প্রজন্মের একটা আধিপত্য রয়েছে এবং আমরা ফরেন ইন্টারভেনশন যাতে বাংলাদেশে নতুন করে না আসতে পারে সেই জায়গাটা ফোকাস করব এবং মুক্তিযুদ্ধের 71-এর সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারে যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে রেস্টোর করেছে আমরা 24-এ এসে। সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের কীভাবে নতুন একটি জায়গায় নিয়ে যায়, সেই জায়গাটা আমরা ফোকাস করব। আমাদের বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু বাহিরে রয়েছে, যাদেরকে আমরা ডায়াসপোরা বলে থাকি। সে বাঙালি কমিউনিটিকে আমরা কিভাবে কানেক্ট করে তাদেরকে শক্তিশালী উপায়ে, তারা এখন তো লেবার ভিসা যাচ্ছে, কীভাবে স্কিল ফোর্স আকারে তৈরি করে আমরা ওই জনশক্তিকে কাজে লাগানো যায় সেই জায়গাটা কাজ করব। আমরা এই ইকোনমিক যে ডাইভার্সিফিকেশন আছে সেই জায়গাটায় আমরা দেখেছিলাম এই আন্দোলনে মার্জিনালাইজড পিপল যারা, তারা অনেকেই বেশি কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং তাদের যে রুজির যে বিষয়টা, এটা হলো গত 15 বছর ধরে তারা অনেক সাফারিংসের মধ্যে দিয়ে গিয়েছে। আমরা সেই জায়গাতে আমাদের ফোকাস করে কাজ করব। তো এই সবগুলো বিষয় কিন্তু আমরা সামনে রাখছি এবং আমরা অতি সত্বরেই পুরো বাংলাদেশে প্রত্যেকটা থানায় মানুষ থেকে ডেটা কালেকশন করব, যে ডেটা কালেকশনের মধ্য দিয়ে জনগণের দলটা জনগণের মতের ভিত্তিতে সে কী চায় ওই ভিত্তিতে আমরা তৈরি করব এবং আমাদের আগামী 1 সপ্তাহের মধ্যে ইভেন্টটা মাঠে চলে আসবে এবং সেই ইভেন্টের ভিত্তিতে সকলের থেকে আমরা মতামত নিয়ে ডাটা মাইনিং করে ওইখান থেকে আমরা একটা সুন্দর প্রসেসের মধ্য দিয়ে
বাংলাদেশের মানুষ আসলে কোন দলটা দেখতে চায়, কিভাবে দেখতে চায়, সেটা আমরা মানুষের সামনে নিয়ে আসবো। জি, প্রত্যেক রাজনৈতিক দলে একজন ব্যক্তি বা 2-3 জন ব্যক্তিকে সামনে নিয়ে এসে মূলত সেই দলটা গঠন করা হয়। আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি, আপনারা এই মাঠে অনেকেই নেতৃত্ব দিয়েছেন। আমরা কয়েকজনের নাম যদি বলি, মানে বিভিন্ন জনের নামই আসছে। আপনাদের এই দলের বিশেষ এমন কেউ ব্যক্তি আসবে কিনা, বা এমন কয়েকজন ব্যক্তি আসবে কিনা যাদেরকে নির্ভর করে আমরা অন্য দলগুলোকে যেভাবে দেখি সেভাবে আপনাদের দল রান করবে কিনা আমরা নেতৃত্বের ক্ষেত্রে? আমাদের সামনে ঐতিহাসিক কিছু উদাহরণ রয়েছে, যেমন আমরা 71-এ দেখেছিলাম যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো রাজনীতিটা আবির্ভূত হয়েছিল, এবং এটা আমরা 75 পরিবর্তিত যে উত্থান পতনের মধ্য দিয়ে যে দলগুলো এসেছিল সেখানেও আমরা দেখেছিলাম একটি ব্যক্তিকে কেন্দ্র করে রাজনৈতিক দল আবির্ভূত হচ্ছে। তা আমাদের স্ট্র্যাটেজিটার জায়গা থেকে আমরা কালেকটিভ লিডারশিপটা নিয়ে আসবো। কালেকটিভ লিডারশিপের মধ্যে এখানে বিকজ আমাদের কেউ ইকোনমিক জায়গাতে কাজ করবে, কেউ সোশ্যালের জায়গায় কাজ করবে, কেউ ফ্যামিলি বন্ডিংয়ের জায়গায়, যে প্রত্যেকটা স্পেশালাইজড যে অ্যারিনাতে আছে ওনাদের সবাইকে সম্মিলিত একটা কালেকটিভ জায়গাতে আমরা দল দাঁড় করাবো। তো ফলত আমাদের এই জায়গায় হলো আইডিয়াটা বেসিক্যালি ফোকাস থাকবে, ব্যক্তি ফোকাস থাকবে না। আমরা এমনভাবে দল বানাবো যেই দলটার মধ্যে একটা ওয়াইডার থাকবে, যেই দলে হলো প্রত্যেকটা মানুষের বাংলাদেশে অ্যাটাচ ফিল করে আসার জন্য। তো অনেকে চিন্তা করে থাকে যে কোনো ব্যক্তির কোনো চমক থাকলে একটি দল দাঁড়ায়। আমরা সেই আইডিয়া থেকে সরে এসে একটি দলকে প্রাইম করে, জনগণকে প্রাইম করে এমন একটি জায়গায় দল ঘোষণা করবে বাংলাদেশে, যাতে যতগুলো ডায়াসপোরাতে এবং বাংলাদেশের ভিতরে এবং বাহিরে যত ইম্পর্টেন্ট পার্সন থাকুক না কেন, সবাই যাতে এটাতে অ্যাট্রাক্ট ফিল করে এবং আসার জন্য উদ্গ্রীব হয়, সেই জায়গাটা আমরা কাজ করতেছি। জি, ধন্যবাদ। এরপরে বিষয়টা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল যেহেতু আসছে, ব্যাপকভাবে আলোচনায় অলরেডি চলে আসছে এবং রাজনৈতিক দলগুলো আপনাদের নিয়ে বিভিন্নভাবে কথা বলা শুরু করেছে। এই রাজনৈতিক দলের আসার জন্য বিশেষ কোনো যোগ্যতা লাগবে কিনা, অন্য রাজনৈতিক দল থেকে এখানে কেউ আসতে পারবে কিনা? বিশেষ করে যদি আমি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগের সমর্থক বা কর্মী লেভেলের কেউ যদি আপনাদের দলে আসতে চায়, সেক্ষেত্রে আপনাদের নীতি কী হবে? প্রথমত যারা গণ অভ্যুত্থানে অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে জড়িত ছিল, যে কেউ এখানে জয়েন করতে পারে, এবং তাদের প্রাথমিক শর্ত হলো বাংলাদেশের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজ করতে হবে, এবং বাংলাদেশের যে একটি বিশ্বমঞ্চে আমরা নিয়ে যেতে চাই সেই জায়গাতে কাজ করতে পারবে। দ্বিতীয় জায়গাটা হলো অবশ্যই গণতন্ত্রের যে ডেমোক্রেটিক যে একটি প্রসেস থাকতে পারে সেটাতে বিলিভ তার করতে হবে। কোনো সেনা শাসন বা কোনো ফরেন ইন্টারভেনশনের মধ্যে দিয়ে যাদের ক্ষমতার আকাঙ্ক্ষী যারা, তাদেরকে আমরা বলবো যে আপনাদের এই জায়গায় আসার দরকার নাই। জনগণকে প্রাইম করে যে জায়গাটায় আশা আকাঙ্ক্ষার জায়গাটা যাওয়া যায় তাদেরকেই আমরা এই দলে বেশি ফোকাস করব। আর সেকেন্ড যেটা আমরা দলের ক্ষেত্রে বরাবরই বলে আসতেছি যে দলকে আমরা ওয়াইড স্প্রিড রাখবো, যাতে হলো সবাই মানে অংশগ্রহণ করতে, যাতে কেউ লেফট আউট ফিল না করে, ওই জায়গাটায় আমরা ফোকাস করার চেষ্টা করব। এরপর বিষয়টা হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এদের সাথে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে আমি যদি বিএনপির কথা বলি, এক ধরনের রাজনৈতিক বাহাস চলছে আপনাদের মাঝে, কথার বাহাসও যদি সেটা বলে থাকি। 5 আগস্টের পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের ঐক্য দেখা গিয়েছিল, এই রাজনৈতিক বাহাসের মাধ্যমে আপনাদের সাথে অন্য রাজনৈতিক বা বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা? আমরা প্রথমে মনে করি যে আমাদের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন যাচ্ছে, কিন্তু বৃহত্তর ঐক্যের জায়গাতে কোনো দূরত্বের সৃষ্টি নাই। আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারত প্রশ্নে আমরা সব ঐক্যবদ্ধ। সেই জায়গা থেকে আমরা ভবিষ্যতে আমরা কোনো অ্যান্টি পলিটিক্স করব না। আমরা মনে করি যে বাংলাদেশ কোন প্রয়োজনের ভিত্তিতে দাঁড়ানো প্রয়োজন, ওই বেসিসে আমাদের আগামী রাজনীতিটা হবে। সেখানে আমরা যেই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা ঐক্যবদ্ধ জায়গায় আছি। কিন্তু আওয়ামী লীগের যে কোশ্চেনটা, সেটা হলো আমরা বিচার প্রক্রিয়ার আগে আওয়ামী লীগকে কোনো, আমরা মনে করি বাংলাদেশের পলিটিক্সে স্থান দেওয়ার কোনো আমরা প্রাসঙ্গিকতা দেখি না। আওয়ামী লীগকে অবশ্যই বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে, তাদের ব্যক্তি যারা তারাও মুখোমুখি হতে হবে, দলীয় পর্যায়ে দল হিসাবেও তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং যারা কর্মী সমর্থক রয়েছে এই বিচার প্রক্রিয়ার পরে আমরা ভাববো তাদেরকে রিকনসিলিয়েশন কোন প্রসেসে বাংলাদেশের এক্সিস্টিং যে সিস্টেমে রয়েছে সেটাতে কিভাবে হলো কাজ করানো যায়। বিকজ আমাদের সামনে 71-এর পরে একটি উদাহরণ রয়েছিল, মুজিব যে জিনিসটা করেছিল, যারা যুদ্ধের বাধা দান করেছিল তাদেরকে কিন্তু উনি ব্যাপক একটা হত্যাযজ্ঞ চালিয়েছিল। তো আমরা মনে করি বাংলাদেশের যারা মানুষ আছে আমরা ওই হত্যাযজ্ঞে বিশ্বাস করি না। আমরা এই পর্যন্ত এই বিষয়গুলোতে নীরব রয়েছি। আমরা মনে করি প্রপার একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি যেতে হয় তাহলে সেই প্রসেসের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আইন আদালতের মধ্যে আসলে আইনই হলো আওয়ামী লীগের বিষয় সিদ্ধান্ত নিবে। সেই জায়গাটায় আমরা অপেক্ষা করছি।
এবং আমরা যে আমাদের যে একটি আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, এটাতে তারা হলো কিন্তু কোনো ব্যক্তি না, তারা হলো হোল দ্য প্রসেসে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটারি ওই জায়গা থেকে তারা কাজ করছেন। তো আমরা মনে করি ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটারি এই জায়গাতে আওয়ামী লীগ জড়িত, এবং তাদের সে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা একটি বিচারের বা শাস্তির মুখোমুখি হবে, সেটার পরেই কিন্তু আমরা বাকিদের নিয়ে ভাববো। একটি বিষয় হচ্ছে যে আপনাদের এই রাজনৈতিক দলটি আসার আগে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলেছেন সরকারের পৃষ্ঠপোষকতায় আপনারা একটি দল করতে যাচ্ছেন, এবং তারা এটাকে কিংস পার্টি বলে আখ্যায়িত করার চেষ্টা করছেন। এই বিষয়ে আপনার অভিমত যদি একটু বলেন। প্রথমত হলো এই সরকারটা গণ অভ্যুত্থানের সরকার। সো এই গণ অভ্যুত্থানের সরকারের প্রাইম কতগুলো কাজ রয়েছে। একটি হলো রিফর্মের কাজ, সংস্কারের কাজ, যাতে হলো আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধ্যায়ে প্রবেশ করতে পারি। দ্বিতীয় হলো বিচারের কাজ। এই সরকারের কোনো এজেন্ডাতে কোনো দল গঠনের কোনো প্রক্রিয়া বা এজেন্ডা নেই। সো ওই জায়গা থেকে আমরা মনে করি যে এই সরকার যে কোনো কিংস পার্টি তৈরি করবে, সে তাদের ইন্টেনশন, এটা বিএনপিও তাদের মধ্যে যাতায়াত রয়েছে, তাদের সাথে কথাবার্তা হয়, যদি তারা কোনো ওইখানে ব্যত্যয় দেখে সেখানে তারা তাদের সাথে আলোচনা করতে পারে। আর দ্বিতীয়ত বিষয়টা হলো যে আমরা যে দলটা গঠন করছি এটা কিন্তু একটি গণ অভ্যুত্থান পরবর্তী পার্টি, যে নিছক কোনো হুট করে কোনো পার্টি গঠন করা হচ্ছে বিষয়টা এমন না। এবং এই পার্টিটা কিন্তু আজকে না, এটা এই সরকার গঠন হওয়ার আগে কিন্তু পার্টিটার হলো ক্ষেত্র তৈরি হয়ে আছে মাঠের মধ্যে, এবং আমরা জাস্ট তাদেরকে সংগঠিত করে একটা পেপার ওয়ার্কের মধ্যে দিয়ে স্ট্রাকচারের মধ্যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটার মধ্যে দিয়ে মাঠে নিয়ে আসতেছি। ফলত এখানে সরকার গঠন হয়েছে, এই সরকার নাও থাকতে পারে, এটা সরকার আসা যাওয়া গভর্নমেন্ট প্রসেসে থাকবে। এখন যারা এই প্রশ্নটা করে, আমরা মনে করি তাদের গত 53 বছরের যে কালচারের ইতিহাস, সেখানে হলো তারা রাজনৈতিক দল, জনগোষ্ঠী, সরকার এবং রাষ্ট্র, চারটার মধ্যে কোনো পার্থক্য করতে পারছে না। সো আমাদের কাছে এই চারটা বিষয়ের মধ্যে একটি রৈখিক রেখা রয়েছে, যেখানে আমরা মনে করি রাষ্ট্র ইটসেলফ বিভিন্ন নিপীড়নের মধ্য দিয়ে জনগণের উপর দিয়ে যায়, কিন্তু সেই রাষ্ট্রের আমরা বিরোধিতা করি। যে রাষ্ট্রের বিরোধিতা করার কারণে কিন্তু আমাদের 2000 ভাই শহীদ হয়েছে, 50,000 ভাই আহত হয়েছে। দ্বিতীয়ত আমরা যদি চিন্তা করি গভর্নমেন্ট কোনো রাজনৈতিক দল থেকে আলাদা উচিত। বর্তমানে গভর্নমেন্ট যারা রয়েছে, আমরা তাদেরকে বলবো যে আপনারা যদি এই ধরনের কোনো সুযোগ কাউকে, কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দলকে দিতে চান, সেটা আসলে আমরা মনে করি আপনাদের যে শপথ নিয়েছেন সেই শপথ লঙ্ঘনের শামিল। আপনারাও সেই জায়গাটা থেকে দূরে থাকবেন, এবং রাজনৈতিক দল হিসাবে যারা রয়েছে, আমরাও রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো বিভিন্ন গভর্নমেন্ট অফিসে বেশি দৌড়াদৌড়ি না করে জনগণের কাছে যাওয়ার জন্য। বিকজ সামনে ভোট আসতেছে, সেই ভোটের জন্য কিন্তু জনগণ আপনাদেরকে অ্যাকসেপ্ট না করলে এটা বাংলাদেশে একটা সিভিল ওয়ারের দিকে বাংলাদেশ টার্ন করবে। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা জনগণের কাছে যান, জনগণের একটি ম্যান্ডেট নিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, এবং জনগণকেও বলবো যে আপনারা যারা রাজনৈতিক দল আপনাদের কাছে আসছে বর্তমানে এবং ভবিষ্যতে আসবে, তাদের উপরে দ্বিতীয়বার একটি আস্থার সুযোগ রাখুন, এবং তাদেরকে একটা রেসপন্সিবিলিটি বা জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন, যে জবাবদিহিতার আওতার মধ্যে দিয়ে আপনি আপনার যে ন্যায্য হেস্সা আছে সেটাও বুঝে নিতে পারবেন, এবং রাজনৈতিক দলের যে রেসপন্সিবিলিটি আপনি তাকে দায়িত্ব অর্পণ করেন, সে গভর্নমেন্টে গিয়ে বিভিন্ন টুল বা অ্যাডমিনিস্ট্রেশন যে বডিটা রয়েছে সেটা অনুযায়ী রাষ্ট্রকে সেবা দেওয়ার চেষ্টা করে বলে আমরা আশা করি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তাদের একটা যে প্রক্রিয়া ছিল, যেমন বিএনপির কিন্তু পাঠচক্র হতে আগে, সে জায়গা থেকে তারা কিন্তু সরে গিয়েছে, এবং জিয়াও কিন্তু হলো সর্বোচ্চ এডুকেশনের উপরে এফোর্ট দিয়েছিলেন যারা রাজনৈতিক শিক্ষা শিবির, সেটা কিন্তু আমরা বিএনপিতে এখন দেখি না। সেই জায়গাটাতে তারা আরও বেশি ক্লিয়ার হয়, এবং ক্ষমতায় যাওয়ার প্রশ্নের সাথে সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে একটা ভিশন রয়েছে, সেই ভিশনের যদি তারা চিন্তা ভাবনা বা পড়াশোনা করে, সেই জায়গা থেকে তারা, আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের ইরেসপন্সিবল এবং শিশুসুলভ কথা থেকে তারা পথ মারিয়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্নযাত্রা একীভূত হবে আমরা আশা করি। তার মানে আপনারা সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করছেন? স্পষ্টত কোনো সরকারের রাষ্ট্রপোষকতা আমরা দল করতে চাই না, এবং আমরা মনে করি জনগণ প্রাইম। সো জনগণের মধ্য থেকে আমরা একটি দল করতে চাই, এবং এটা খুবই আমাদের মনে করি যে এটা লেংথি প্রসেস, এবং এটা খুব কষ্টসাধ্য, কিন্তু আমরা কষ্টটা এই জন্যই নিচ্ছি যে এটা সাস্টেইনেবল একটা বিষয়। এবং বাংলাদেশের জনগণের যদি এই জায়গায় তারা দল গঠন না করতে পারে, আমরা মনে করি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হোক, অথবা বিএনপি যেমন ডিজিএফ এর পৃষ্ঠপোষকতা নিয়ে দল গঠন করেছিল, এই ধরনের আসলে পৃষ্ঠপোষকতায় ভবিষ্যতে বাংলাদেশে কোনো দল গঠন করা সম্ভব না। সো যারা এই ধরনের আশঙ্কা করছেন, আমরা মনে করি তাদের নিছক একটি সংশয়ের ধারণা, এবং বিভিন্ন এম্বাসির গভর্নমেন্ট অফিসে দৌড়াদৌড়ি করার কারণে এই অবস্থা।
তারা যদি জনগণের সাথে মিশে, তাহলে জনগণের মধ্যে তারা দেখতে পাবে যে কতটুকু একটা দল প্রয়োজন এবং জনগণ কিভাবে একটি দল চায়, তাহলে সেখানে তারা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। রাজনৈতিক অঙ্গনে একটা কথা আছে যে আপনাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের পিছনে বাংলাদেশ জামাত ইসলামের একটা প্রভাব আছে। আসলে এই কথাটুকুর সত্যতা কতটুকু? আমরা প্রথমেই স্পষ্ট করে দিছি, আমরা বাংলাদেশে দুইটা শক্তি, আদর্শিক শক্তি চাই না। একটা হলো মুজিববাদী, আর একটা জামাতি শক্তি আমরা চাই না। কেন চাই না? আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন, মুজিবও একটা দিল্লির এক্সটেনশন। আমরা হলো এখানে মা মাটি মানুষের যে ইসলাম সেটাকে প্রমিনেন্ট করতে চাই, এবং সাথে সাথে আমরা বলে থাকি এখানে আমাদের ভাসানী কিন্তু একটা ইসলাম চর্চা করেছিল। সে ইসলামটা কেমন ছিল? সে কৃষকদের সাথে বসে ইসলাম চর্চা করেছিল। আমরা দেখেছি কৃষকরা হলো যে ক্ষেত অথবা জমি জামা ছিল, গরুর পাল নিয়ে মাঠে যেত, এবং তারা সন্ধ্যায় হলো ঘনিয়ে আসার সাথে মাগরিবের নামাজটা হলো ওই মাঠের এই ল্যানের মধ্যে পড়ে কিন্তু বাসায় তারা ব্যাক করলো। এবং সকালবেলায় হলো তাদের, আমরাও ছোটোবেলায় আমাদের দাদাদের হলো কোরআন তেলাওয়াতে হলো আমাদের ঘুম ভেঙেছে। তো ফলত ওই ধরনের আমরা বাংলাদেশ চাই। কিন্তু কোনো সালাফিস্ট অথবা উগ্রবাদী কোনো দল হোক, অথবা এমন কোনো দল যে দলের মধ্য দিয়ে খেলাফত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, এটা আমরা শুরুতেই স্পষ্ট করে বক্তব্য দিয়েছিলাম, আমরা এই ধরনের কোনো রাজনীতি চাই না। এবং মুজিব যেটা রয়েছে যে এটা অল্টারনেটিভ জামাত অথবা জামাতের অল্টারনেট মুজিব, ওই ধরনের ৭১-এর যে বাইনারি রয়েছে সেটাতে আমরা নাই। ৭২ সালে যে বাইনারিটি তৈরি করা হয়েছিল, আমরা ওই বাইনারির মধ্যে মনে করি যে বাংলাদেশ এক্সিস্ট করে না এবং বাংলাদেশ ভবিষ্যতেও এক্সিস্ট করবে না। ওই ধরনের জিওপলিটিক্যাল সিচুয়েশনে মনস্তাত্ত্বিক বাংলাদেশের মানুষের সব কিছু মিলে আমরা মনে করি এই ধরনের রাজনীতি মানুষ করতে পারে, কিন্তু সামগ্রিক আকারে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের রাজনীতি আসলে ওয়ার্ক করবে না এই দেশের মধ্যে। 31শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রের জন্য আপনারা একটা মহাসমাবেশ ডেকেছিলেন, হঠাৎ করে আপনারা সেই মহাসমাবেশ স্থগিত করলেন, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দেওয়া হলো। এখনও পর্যন্ত আমরা সেটার কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখতে পারিনি। কিছু কিছু ক্ষেত্রে কিছু রাজনৈতিক দল বিরোধিতাও করেছে। এটা এই বিরোধিতা করার কারণটা কি? কবে নাগাদ জুলাই ঘোষণাপত্র আসতে পারে? জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে ধন্যবাদ। আমরা আবার ফিরবো, ততক্ষণ আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, এই পর্যায়ে একটা বিরতির সময় হলো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাজহারুল ইসলাম। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম রাজনীতিবিদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে জায়গাটিতে ছিলাম, যে জুলাই ঘোষণাপত্র আটকে যাওয়ার কারণটা কি? কবে নাগাদ জুলাই ঘোষণাপত্র আসতে পারে? আমরা প্রথমত ৩ তারিখে যে ঘোষণাটি হয়েছিল, সেই ঘোষণায় একটি দালিলিক প্রমাণ চেয়েছিলাম আমরা। কারণ গত 5টি মাস আমরা অপেক্ষা করেছিলাম, বাংলাদেশের কোনো রাজনৈতিক অপরাপর শক্তি এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি, সরকারও উদ্যোগ নেয়নি। ফলত দায়িত্বটা আমাদের উপরে এসে পড়েছে, এবং আমরা এটা উদ্যোগ নিয়েছিলাম যে 31 তারিখে আমরা শহীদ মিনার এই ঘোষণাপত্রটি জাতির সামনে হলো দেব, যে ঘোষণার মধ্য দিয়ে 3 তারিখে গত যে নাহিদ ইসলাম যে ঘোষণাটি দিয়েছিল তারই একটি ভাব সম্প্রসারণে আমরা এটা দালিলিক প্রমাণ হিসাবে যাতে সরকার নিয়ে আসে সেই বিষয়ে আহ্বান জানিয়েছিলাম। সরকার যেহেতু দেখেছিল একটি ঐক্যের মধ্যে একটি ফাটল সৃষ্টি হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল এখানে গড়িমেশি করছে, তখন তারা একটা বিবৃতির মাধ্যমে জানালো যে সরকার এই বিষয়ে উদ্যোগ নিচ্ছে। সরকার যেহেতু উদ্যোগ নিচ্ছে, সেই জায়গা থেকে যাতে হলো বাংলাদেশের ঐক্যের জায়গাতে কোনো বিভেদ সৃষ্টি না হয়, ওই জায়গা থেকে আমরা সরে আসি এবং আমরা সরকারি উদ্যোগকে স্বাগত জানাই। সরকারের মধ্যে অনেক প্রেস রিলিজ দিয়েছে, সেগুলো আপনারা দেখেছেন এবং দেশবাসী দেখেছে। এবং সরকার লাস্ট যে আপডেট সেটা হলো 23 তারিখের মধ্যে একটা কনসালটেশনের ভিত্তিতে বিভিন্ন পার্টির মধ্যে হলো এই বিষয়গুলো তারা পেপারগুলো নিবে, এবং এই ভিত্তিতে হলো তারা একটা জাতির সামনে ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে হলো দিবে। এর মধ্যে আপনারা দেখেছেন আমরা যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সকল রাজনৈতিক দল এবং জাতীয় নাগরিক কমিটি বৈষম্য আমরা বসেছিলাম, সেখানে আমরা স্পষ্টত জানিয়েছিলাম, বৈষম্য বিরোধীও জানিয়েছিল, ঘোষণাপত্র থেকে সরকার সরার কোনো উপায় নাই, আমরা ঘোষণাপত্র দিতেই হবে, এবং সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে সরকার এখান থেকে সরে আসার কোনো বর্তমান পরিস্থিতি নাই। এবং এর মধ্যে আবার বিএনপি একটি কমেন্ট করেছে যে ঘোষণাপত্র একটি অপ্রাসঙ্গিক বিষয়। আমরা মনে করি যে বিএনপির এই ধরনের কথাবার্তা জাতির জনগণের সাথে এবং জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে তার একটি বিপরীত কথাবার্তা। তো সেই জায়গা থেকে আমরা এখনও আশাবাদী আছি যে সরকার এখনো এই পর্যন্ত কোনো এমন বলে নাই যে আমরা ঘোষণাপত্র দিব না। তো ফলত আমরা অপেক্ষা করছি এবং আমরা অতি সত্বরই সরকারের বিষয়ে এইভাবে আবার যোগাযোগ করবে যাতে এটা কবে নাগাদ আসতে পারে কি। তবে আমরা চাচ্ছি যে ফেব্রুয়ারির 15 তারিখ অথবা ফেব্রুয়ারির মধ্যেই যাতে ঘোষণাপত্র জনগণের সম্মুখে দেওয়া হয়, যাতে রোজার আগেই এই ঘোষণাপত্রের মাধ্যমে সবাইকে একসাথে নিয়ে একটি ঐক্যের জায়গাতে সরকার আসে। তাহলে কারণ আমাদের রমজানের দ্রব্যমূল্যের বিষয় রয়েছে, রমজানের একটি পবিত্রতার বিষয় রয়েছে, এবং রমজানে মানুষের মধ্যে একটি শান্তির যে বার্তাটা, সেটার আগে যদি আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় যেতে পারি তাহলে এটা দেশ
সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, জনগোষ্ঠী যারা রয়েছে সবার জন্য একটি কল্যাণ হবে। আমরা যদি মনে করি সরকার ওই জায়গা থেকে সরে আসে, তাহলে দেশ একটি গভীর সংকটের দিকে যাবে। জি, এই প্রসঙ্গে আমি আরেকটু কথা বলতে চাই। যদি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের মত ভিন্নতার কারণে সরকার যদি শেষ পর্যন্ত এই ঘোষণাপত্রটি না দেয়, সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে? প্রথমত হলো বিএনপির এই ঘোষণাপত্র থেকে সরার সুযোগ নাই। বিএনপি বলেছে যে ঘোষণাপত্রে তারা অঙ্গীকারবদ্ধ এবং ঘোষণাপত্র প্রয়োজন। তারা স্টেটমেন্ট আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, এবং তারা যখন একটি কথা বলে সেই কথা থেকে তাদের সরার কোনো ওয়ে নাই। এটা তাহলে তাদের রাজনীতি থাকবে না। আর আমরা মনে করি যে বিএনপি লাস্ট পর্যন্ত যদি জনগণের সাথে এই বেমানিটা করে থাকে, তাহলে আমরা মনে করি এই ঘোষণাপত্রের যে সরকার, সেটাই ভবিষ্যৎ সরকার হিসাবে গঠন হবে। সবাই বলার চেষ্টা করে যে এই সরকার বিপ্লবী সরকারও না, সাংবিধানিক সরকারও না, এবং আপনারা যে জুলাই ঘোষণাপত্রটা নিয়ে আসছেন, অনেকে বলার চেষ্টা করছে যেদিন মূলত এই জুলাই ঘোষণাপত্রটা আরও 2 থেকে 3 মাস আগে দেওয়ার কথা ছিল, অনেক রাজনীতিবিদরাও বলছেন দেরি হওয়ার কারণটা কেন? দেরি হওয়ার কারণটা প্রথমত একটা বিপ্লবী সরকার হওয়ার কথাবার্তা চলছিল, কিন্তু বিপ্লবী সরকারের যে পরিস্থিতি সেটা হলো ইন্টারন্যাশনাল ফোরামের সাথে আমাদের কথা বলার পরে মনে হয়েছে যে এই মুহূর্তে যখন সব কিছু বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং সেখানে আমরা কথাবার্তা বলছিলাম, এর মধ্যে দেখেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে আর্মি বসে গিয়েছে। তো রাষ্ট্র যখন একটা সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছিল, তখন আসলে আমরা সেই বিপ্লবী সরকার থেকে এসে আমরা একটা জাতীয় সরকার চেয়েছিলাম। সেই জাতীয় সরকারও বিএনপির বিরোধিতার কারণে হয়তো বা তারা এই দেশের স্বার্থে এগিয়ে আসে নাই। তো আমরা এগুলো জাতির কাছে মার্ক করেছিলাম এবং বলেছিলাম, এখনও বলি, বিএনপি এই জায়গাগুলো অনেক এই গণঅভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক কোনো ভালো কোনো ডিসিশন নিচ্ছে না। যার জন্য হলো আমরা বিএনপিকেও সতর্ক করছি যে আপনারা যদি বারবার এমন ভুল করেন, জনগণ কিন্তু আওয়ামী লীগের পরিস্থিতিতে আপনাদেরকে নিয়ে যাবে। এবং সেই জায়গা থেকে আমরা বর্তমান পরিস্থিতিতে এই সরকার যেটা আছে, এটা কিন্তু 106-এর যে আন্ডারে একটা কনস্টিটিউশনাল রূপ দেওয়া হয়েছে, এবং এটা না বিপ্লবী সরকার, না হলো ডিরেক্টলি সাংবিধানিক সরকার, এটা কোয়াইসি গভর্নমেন্ট বলা যেতে পারে। যেই সরকারকে আমরা বলেছিলাম বিপ্লবের জিনিসটা আপহোল্ড করার জন্য, মানে যে সিস্টেমেটিক রয়েছে সেটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাদের স্পিরিটের জায়গাটা থাকে যাতে বিপ্লব, কিন্তু সেগুলো আমরা ব্যর্থ হয়ে দেখেছি। গভর্নমেন্টের মন্থরগতি দেখেছি, গভর্নমেন্টটা কিন্তু ব্যর্থতার দিকে যাচ্ছে। ফলত আমাদের এই জায়গা থেকে সামনের যে ভবিষ্যৎ কর্মপন্থা বা কর্মকৌশল, আমরা মনে করি যে যদি এই সরকার একটা ব্যর্থ করে, তাহলে গণ অভ্যুত্থানের যে শক্তিটা তারাও হয়তো বা সরকার গঠনের দিকে যেতে পারে ভবিষ্যতে। একটা বিষয়, এই বিষয়ে আরেকটু কথা বলতে চাই যে সরকার আসলে বর্তমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নানা ধরনের আন্দোলন তৈরি হচ্ছে। আপনারা কি মনে করেন যে সরকার আসলে তার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে কিনা, সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে কিনা, গণ অভ্যুত্থানের যে চেতনা তার উপর সরকার আসলে আছে কিনা? আমাদের যিনি প্রধান উপদেষ্টা, উনি গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে সেটার উপরে আছে বলে মনে করি। অনেকে বিক্ষিপ্ত কথা বলছেন, সামগ্রিক আকারে স্পিরিটের জায়গায় আমরা মনে করি এখনও তারা আছেন, এবং তাদের অনেকগুলো ভুল হয়েছে। যেমন তারা লাস্টের যে উপদেষ্টা মণ্ডলী তারা সিলেক্ট করেছেন, সেখানে কিন্তু জনগণের একটি বড় রিজার্ভেশন রয়েছে, সেটা জনগণের রিজার্ভেশনকে তারা মানিয়ে সেটা করেছে। তা আমরা বর্তমানে যেটা পরিস্থিতি, সেটা হলো একটি সরকার চালানোর জন্য একটি প্রান্তিক লেভেলের রাজনৈতিক দল প্রয়োজন হয়, যেটা জিয়া যখন সরকার গঠন করেছিল তখন উনি বলে এবং বুঝেছিলেন, যার জন্য উনি জাগ দল গঠন করেছিলেন। এবং এরশাদ যখন এলো ক্ষমতা দখল করেছিল, তখনই উনি কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন, জাতীয় পার্টি। আসলে রাজনৈতিক দলবিহীন এবং পক্ষ গোষ্ঠী ছাড়া সরকার চালানো অনেক বেশি ডিফিকাল্ট, বিকজ আপনার ইউনো যে সার্ভিসটা রয়েছে এটা থানা লেভেল পর্যন্ত, আফটার দ্যাট কিন্তু আপনি কোথাও গ্রাম পর্যায়ে টাচ করতে পারতেছেন না। তো বাংলাদেশের হলো এখনও কিন্তু কৃষি ব্যবস্থা অনেকাংশে হলো গ্রামে বিরাজমান, এবং গ্রামের প্রান্তিক লেভেলের মানুষ যারা আছে তারা ডিরেক্টলি সরকারের সাথে সার্ভিসের সাথে অ্যাভেলেবেল না। এবং আমাদের যে সিস্টেমেটিক কাঠামো রয়েছে, সেখানে একটা বিচার প্রক্রিয়ার জন্য একটা জেলা জজ আদালতে যেতে হয়, যে কোনো সার্ভিসের জন্য তার থানা লেভেলে যেতে হয়। তাহলে তাদেরকে সার্ভিসটা পৌঁছানোর জন্য এবং জনগণের প্রান্তিক লেভেলে কানেক্ট করার জন্য আমাদের কিন্তু লোকাল গভর্নমেন্টও এখন নাই। তো সেই জায়গা থেকে সরকার অনেক অবস্টাকেল ফেস করতেছে, এবং আমরা মনে করি এখানে যদি আমরা রাজনৈতিক দল নিয়ে আসি, এবং অন্যান্য রাজনৈতিক দল কিন্তু হলো যারা বিএনপি এবং আদার্স পলিটিক্যাল পার্টি, তারাও কিন্তু সরকারকে বিভিন্ন সময় ডিস্টার্ব করার ট্রাই করতেছে, ইন টার্মস অফ এক্সচেঞ্জ তারা কোনো কিছু চাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যদি মাঠের সামনে আসি, আমরা দেখবো যে কতটুকু এটার কী অবস্থা, দেন আমরা ডিসিশন নিব। সম্প্রতি আপনি আপনার বক্তৃতায় মুজিববাদের পাশাপাশি জিয়াবাদ শব্দটি নিয়ে আসছিলেন, যেটা নিয়ে বিএনপি ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। হঠাৎ করে আপনি জিয়াবাদের কথাটা কেন নিয়ে আসলেন? আমরা বরাবরই বলে থাকি আমরা একটি কালেকটিভ লিডারশিপ চাই, এবং আমরা বর্তমান রাজনীতিতে নতুন একটি রাজনীতির পরম্পরা যেতে চাই, যেখানে আমরা কোথাও আমরা কোনো ব্যক্তি পূজা চাই না। আমরা নতুন রাজনীতিতে আমরা কোথাও এমন কিছু চাই না যে পরিবারতান্ত্রিক যে জটিলতাগুলো রয়েছে সেগুলো থাকুক। সেই জায়গা থেকে আমরা মনে করি যে জিয়াবাদের মধ্য দিয়ে আবারই কোনো হলো এরকম
ব্যক্তি পূজা অথবা কোনো পরিবারতন্ত্র এগুলো মানুষের সামনে জেঁকে বসুক, এই ধরনের কোনো পরিস্থিতি আমরা চাই না। এজন্য আমরা বিএনপি এবং আদার্স যে পলিটিক্যাল পার্টি তাদেরকেও সতর্ক করেছি, ভবিষ্যতে এই ধরনের যদি কোনো কিছু হয় তাহলে এটা খুবই বাংলাদেশের জন্য বুমেরাং হবে এবং জনগণও এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করবে না। তো আমরা চাই রাজনীতিতে বিএনপি থাকুক এবং বিএনপির কোনো বিষয়ে তারা যদি ভুল বা ব্যর্থ করে থাকে আমরা এটা সংশোধনের জায়গা থেকে বলে থাকি। তারা যদি এই বিষয় নিয়ে তাদের কোনো জ্বালাতন সৃষ্টি হয় আমরা বলি যে আসুন কথা বলি, আপনাদের কোন জায়গায় জ্বালাতন সৃষ্টি হচ্ছে, আমরা আপনাদের কল্যাণকামী এবং আপনাদের সংশোধনের জায়গা থেকে আমরা কথা বলে থাকি। সো আপনি যদি এটা নেগেটিভলি নেন তাহলে তো আপনি রাজনীতিতে নতুনভাবে পজিটিভ হওয়ার যে প্রসেস সেই প্রসেসে আপনি অগ্রগামী হচ্ছেন না। তো আমরা তাদের শুভাকাঙ্ক্ষী এবং মনে করি গণ অভ্যুত্থানে তারা ছিল, আমরা সেই জায়গা থেকে তাদের নিকট কথাগুলো আহ্বান রাখি। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল এই বছরে নির্বাচন চাচ্ছে, এমনকি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে সেটাও। এখানে আরেকটা বিষয় আছে, সরকার বলার চেষ্টা করেছিল স্থানীয় সরকার নির্বাচনটা আগে হবে, কিন্তু রাজনৈতিক দলগুলো চাচ্ছেন না। তো এই ক্ষেত্রে জাতীয় নির্বাচন আসলে এই বছরই হওয়া সম্ভব কিনা, বা স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এই বিষয়ে আপনাদের মতামত কি? আমরা নির্বাচনের বিষয়ে কথা বলে থাকি। আপনি কালকে লোকাল গভর্নমেন্ট দেন, কালকে জাতীয় ইলেকশন দেন এবং এটার মধ্য দিয়ে আবার এই আফটার 2 ইয়ার্স কিন্তু বিএনপিও সরকার ওইভাবে থাকতে পারবে না, যা ইকোনমিক যা কন্ডিশন অথবা বর্তমান পরিস্থিতি। তো আমরা সেখানে একটা সলিউশন দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে 72-এর যে মুজিববাদী সংবিধানটা রয়েছে এটা কিন্তু একদলীয় সংবিধান, এটাতে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ এবং এই সংবিধান দিয়ে কিন্তু আপনি গণতন্ত্র রেস্টোর করা পসিবল না। এই সংবিধান দিয়ে আপনি বহুদলীয় গণতন্ত্র এগুলো মুখে বলা যায় কিন্তু বাস্তবে এগুলো প্রতিষ্ঠা করা সম্ভব না। সো আমরা মনে করি যে এখানে একটি গণপরিষদ নির্বাচন প্রয়োজন, যে গণপরিষদের মধ্যে বিএনপি কিন্তু মেজরিটি পাবে। বিএনপি এই জিনিসটা কেন বুঝতেছে না আমরা জানি না, সকলেই কিন্তু এখানে থাকবে গণপরিষদের মধ্যে। এই নির্বাচনটা যদি হয় গণপরিষদের নির্বাচনের মধ্যে দিয়ে যদি সকলের ভিত্তিতে আমরা একটি সংবিধান, জনগণের সংবিধান বানাতে পারি এবং সেই সংবিধানের রুল অফ গেমসের মধ্যে দিয়ে যদি আগামীর নতুন নয়া রাজনৈতিক বন্দোবস্তে যেতে পারি তাহলে হয়তোবা গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া যাবে। এমনি বিএনপি যে ইলেকশন প্রসেসের কথা বলতেছে, নির্বাচন আমরা মনে করি জাস্ট তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এটা বলতেছে, সত্যিকারই জনগণকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য তারা এই ধরনের কথা বলছে না। ফলে আমরা যখন জনগণের রাজনীতিটা করি, জনগণকে প্রাইম করে কথা বলি, সো আমাদের জনগণের বিষয়টা হয়ে কথা বলতে হয়। আমরা জাস্ট যে একটা পাওয়ার পরিবর্তনের জায়গায় একটি সরকার গিয়েছে আরেকটি সরকার আসতেছে আমরা এই জায়গায় কোনো কথা বলি না। আর বিএনপি যদি এই জায়গায় মনে করে যে এই সরকারটা একটি নিছক ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা তারা মস্ত বড় ভুল করছে। এটা গণ অভ্যুত্থানের একটি সরকার পরবর্তী, এটা বাংলাদেশের ইতিহাসেও কখনো হয় নাই এবং বিশ্ব ইতিহাসে এটা কয়েক জায়গায় হলে এটা পাওয়া যায় এবং ছাত্ররাও কখনো ক্ষমতা যায় নাই। পুরো ওয়ার্ল্ডের যারা হিস্টোরিয়ান এবং ভবিষ্যতে আসবে তারাও দেখবে এটাতে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে গণপরিষদ ইলেকশনটা অনেক বেশি জরুরি এবং লোকাল গভর্নমেন্টটা শক্তিশালী করা জরুরি। এটা যদি সরকার পসিবল হয় তাহলে তারা ইলেকশনের মধ্যে করতে পারে, যদি তারা না পারে প্রশাসক বসায় তারা করতে পারে, হোয়াট এভার দে ওয়ান্ট। বাট আমরা চাই রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে এবং একটি ঐক্যের জায়গাতে গিয়ে সভরেন্টিকে রক্ষা করে ফরেন ইন্টারভেনশন বন্ধ করে নতুন একটি সংবিধান বানিয়ে বাংলাদেশের যাত্রাটা শুরু করা উচিত। এই বছর কি জাতীয় নির্বাচন করা সম্ভব? এই বছর যা অবস্থা আমরা দেখতেছি এটাতে জাতীয় নির্বাচন যদি যাওয়াও হয় সংকটের কোনো সমাধান হবে না, কারণ বিএনপি জোর করেও যদি জাতীয় নির্বাচনে সরকারকে নিয়ে যেতে চায় কিন্তু আদার্স যারা মানুষ তারা এটাতে কনভিন্স হবে না। ফলত আমরা মনে করব যে এই নির্বাচন যদি এই বছরে হয় উইদাউট এই যতগুলো সমস্যা রয়েছে এগুলো সমাধান না করে এটা জনগণের উপরে আবারও জোর করে শেখ হাসিনার মতন চাপিয়ে দেওয়া হবে। রাজনীতিতে আসছেন, একটা বড় পরিসর আপনারা আসছেন তরুণদেরকে নিয়ে, রাজনীতিতে আপনারা কাদেরকে প্রধান প্রতিপক্ষ মনে করছেন? রাজনীতিতে আমরা প্রধান প্রতিপক্ষ, আমরা প্রতিপক্ষের রাজনীতিতে প্রতিপক্ষ হয় না, রাজনীতিতে হয় মানে কিসের ভিত্তিতে আমি রাজনীতিটা করব, যে আমি কোন বিষয়ের জন্য স্ট্যান্ড করব, এই স্ট্যান্ডের ভিত্তিতেই কিন্তু মানুষ আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে। তবে প্রতিপক্ষের জায়গাতে আমাদের সামনে যে বিষয়গুলো রয়েছে সেটা হলো পোভার্টিটা অনেক বেশি আমাদের মানে গুরুত্বের জায়গা রয়েছে, মানুষ অনেক দারিদ্র্যের অবস্থা রয়েছে। যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল দেখবেন রিক্সাওয়ালা, তারপরে সবজি বিক্রেতা তারা রয়েছে। ফলত আমাদের দারিদ্রতার বিরুদ্ধে একটি যুদ্ধ রয়েছে, ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমাদের একটি যুদ্ধ রয়েছে, আমরা তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের হলো ফরেন যে ইন্টারভেনশন রয়েছে সেগুলো প্রতিহত করতে হবে। এই জায়গাগুলো আমরা শত্রু, কিন্তু জনগণের মধ্যে কোনো রাজনৈতিক দল আমরা প্রতিপক্ষ মনে করি না, যেহেতু আমরা বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করব। তো বাংলাদেশ বিরোধী যে বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেই জিনিসগুলো হলো আমাদের প্রতিপক্ষ বা প্রতিকারের জায়গায় আমরা কাজ করব। আমরা দেখতে পাচ্ছি যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর 5 আগস্টের পরে যে স্ট্যান্ড ছিল সেটা থেকে তারা কিছুটা বিচ্যুতি হয়েছে বলে মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণ বা তাদের নিষিদ্ধের ব্যাপারে আপনারা কি ভাবছেন?
আমরা তো বলছি ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে একটি আইনি কাঠামোর মধ্যে দিয়ে যাওয়া উচিত। নিছক একটি প্রেস রিলিজ দিয়ে যদি ছাত্রলীগের আপনি নিষিদ্ধ করেছেন, কিন্তু ছাত্রলীগ তো করতে পারে না নিষিদ্ধ, তারা মিছিল করছে, এখন সমাবেশ করছে। এবং আপনারা দেখেছেন ৭১ পরবর্তীতে জামায়াতও কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল। তো আমাদের সামনে একটা মস্ত বড় উদাহরণ রয়েছে, জামাত তো রাজনীতিতে ফিরে এসেছে। ফলত এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আসলে আওয়ামী লীগের তাদের দল হিসাবে বিচারিক প্রক্রিয়া আনা সম্ভব না। সরকার এবং যারা অন্যান্য পলিটিক্যাল পার্টি তারা অবশ্যই আন্তরিকভাবে হলো রাজনৈতিক দল যে আওয়ামী লীগ রয়েছে এবং দল হিসাবে এবং ব্যক্তি হিসেবে তাকে খুনের দায়ে দায়িত্ব করে এটি হিউম্যানিটির উপরে তারা যে আঘাতটা চালিয়েছিল, খুন করেছিল, সে বিষয়ে তাদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে। তবে আমরা একটা কথা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের একটা সফট ভার্সন হলো রাজনীতিতে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা সেটা তীব্র বিরোধিতা করি এবং আমরা মনে করি যারা এই প্রচেষ্টা চালাবে তারা আওয়ামী লীগের কোলাবোরেটর। এটা যত বড় দলে হোক না কেন, ইভেন তারা যদি আমাদের সাথেও গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে থাকে, তারা সামহাও যদি আওয়ামী লীগকে সেই সফট ভার্সন হোক আর হার্ড ভার্সন হোক রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায়, সেই ক্ষেত্রে হলো আমরা তাদেরকে ওই জায়গাটা কোনো স্পেস দিব না। আমরা আমাদের যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলাম, আমরা ওই সুযোগ নিয়ে যদি এই কাজটা কেউ করতে, আমরা তাদেরকেও ছাড় দেব না। তো আমরা মনে করি যে দুইটা জায়গা থেকে আওয়ামী লীগ সুযোগ পাবে আসার। একটা হলো আমাদের এখানে যে রেড সার্কেলটা রয়েছে, আমরা দেখেছিলাম অনেকগুলা বামপন্থী দল কিন্তু আওয়ামী লীগের সাথে ছিল এবং কালচারাল একটা হেজিমনি, যেটা ইন্ডিয়ান হেজিমনি আমাদের মধ্যে রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে দিয়ে আওয়ামী লীগ প্রবেশ করার প্রচেষ্টা চালাচ্ছে। তো আমরা জনগণকে বলবো যে কালচারাল যে ইন্টারভেনশনটা রয়েছে এবং আওয়ামী লীগের যে মুজিববাদী যে কালচার রয়েছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ১ নম্বর। ২ নম্বর হলো বিএনপি এবং আদার্স পলিটিক্যাল পার্টির মধ্যে অনেকে হয়তো আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য এবং সামাজিক একটা সম্প্রীতির জায়গায় তাদের প্রতি একটা সফটনেস তাদের মধ্যে কাজ করতেছে। আমরা বলবো এই সুযোগ আপনারা যদি চিন্তাও করে থাকেন, বাংলাদেশের মানুষ এই সুযোগ আপনাদেরকে দিবে না। সো ওই চিন্তা থেকে বাদ দিয়ে জনগণের কাছে আগামী রাজনীতিটা কিভাবে সুন্দর হবে ওইটার জন্য জনগণের দ্বারে দ্বারে ঘুরাফেরা করুন। এইসব কোনো সফট ভার্সন অথবা হার্ড ভার্সন এইসব বিষয় আপনারা চিন্তা করবেন না। আগামী জাতীয় নির্বাচনে আপনাকে এককভাবে অংশগ্রহণ করবেন নাকি জোটবদ্ধভাবে? আমরা আগামী রাজনৈতিক ক্ষেত্রে হলো এককভাবে দাঁড়াবো আমরা প্রথমত। দ্বিতীয়ত কেউ যদি আমাদের সাথে অ্যালাই হতে চায় সেটা আমরা প্র্যাকটিক্যাল অ্যালাই করবো। প্র্যাকটিক্যাল অ্যালাই দ্যাটস মিন দ্যাট প্রেস ক্লাবে বসে 10টা দল মিশলে একটা প্রেস রিলিজ দিয়ে দিলাম বা কোথাও আমি গিয়ে টুপি পরে সাইন করে দিলাম, এটার মধ্যে আসলে জাতীয় ঐক্য হয় না। বিভিন্ন পার্টি অফিসে দৌড়াদৌড়ি করলাম, এগুলোর মধ্যে আসলে কোনো অ্যালায়েন্স ওইভাবে মেক হয় না। এটা আমরা অতীত গত 53 বছরে দেখেছিলাম। আমরা প্র্যাকটিক্যাল জায়গা থেকে যেখানে প্রার্থী থাকবে এবং সেই প্রার্থীটা সৎ, দক্ষ, যোগ্য, 300 আসনে যারা সৎ, দক্ষ, যোগ্য প্রার্থীদের মধ্যে আমাদের অ্যালায়েন্স হবে। আমরা বরাবরই বলে থাকি এখানে তরুণ প্রজন্মের একটি রূপান্তর ঘটেছিল। সফলত আমাদের অ্যালায়েন্সটা হয়তো বিএনপির কোনো তরুণদের সাথেও হবে, জামায়াতের তরুণদের সাথেও হবে এবং অন্যান্য অপার যারা এখনো রাজনীতি করছে না, এই ধরনের অনেক তরুণরাও কিন্তু মাঠে রয়েছে। তারা যদি রাজনীতিতে আসতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো এবং তারা যদি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে মাঠে গিয়ে মানুষের মন জয় করতে পারবে, আমাদের এই শ্রেণীটার মধ্যে ঐক্যটা হবে। কোনো নিছক কোনো দলীয় ব্যানার সর্বস্ব অথবা কোনো দল, সেটা বড় হোক বা ছোট হোক, লোক দেখানো কোনো আমরা অ্যালায়েন্সে বিশ্বাসী না। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে বিএনপির মহাসচিব কিছুদিন আগে বলেছিলেন যে কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে উপদেষ্টা পরিষদ থেকে বের হয়ে এসে তাকে রাজনৈতিক দল গঠন করতে হবে, তা নাহলে সরকার নিরপেক্ষ হবে না। আপনাদের 3 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন উপদেষ্টা পরিষদে, আপনাদের যদি নতুন রাজনৈতিক দল হয় সেক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে? প্রথমত হলো উপদেষ্টা শুধু 3 জন ছাত্র নয়, এখানে উপদেষ্টা প্যানেলেরও রাজনীতি করার অধিকার আছে। তারা যদি রাজনীতি করতে চায় তারা ভবিষ্যতে রাজনীতি করবে, কিন্তু হলে উপদেষ্টা থেকে কেউ দলের কোনো প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না, আমরা এটা খুবই স্পষ্টত। আর তারা যদি কোথাও রাজনীতি করতে চায় আমাদের দলে আসবে এবং দলে এসে পরবর্তীতে একজন সাধারণ সদস্য হিসাবে যেভাবে হলে একজন সিটিজেনের রাজনীতি করার অধিকার আছে সেভাবে তারা করতে পারে। এবং এটা নিয়ে বিএনপি একটি দোয়াশা সৃষ্টি করে, এটা তো কমন সেন্স যে সরকারের পোস্ট পদবীতে থেকে কেন সে রাজনৈতিক দলের অংশগ্রহণ করবে, কারণ এটা তো গণ অভ্যুত্থানের একটি সরকার এবং তারা এই মর্ম প্রতিশ্রুতিবদ্ধ যে হলো এই পোস্টে থেকে তারা কোনো ধরনের দলীয় প্রক্রিয়া অংশগ্রহণ করবে না। সো এটা তো যে জিনিসটা জানা কথা সেই জিনিসটা জনগণের মধ্য দিয়ে একটি দোয়াশা সৃষ্টি করছে। তো আমরা মনে করি যে এই ধরনের বক্তব্যগুলো না দিয়ে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি সেটাই আমাদের জন্য, জাতির জন্য কল্যাণ। চাঁদাবাজি বন্ধ না হওয়ার মূল কারণটা কি দেখছেন? বন্ধ হওয়ার না কারণ আমাদের বাংলাদেশে পলিটিক্যাল ফাইন্যান্স ঠিক নেই। পলিটিক্যাল ফাইন্যান্সটা যদি ঠিক করা হয় তাহলে অনেক ক্ষেত্রে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কারণ একজন ব্যবসায়ী যদি রাষ্ট্রে একটা ব্যবসা করা স্টেট থেকে যদি নিরাপত্তা না দিতে পারে তখনই তো চাঁদাবাজিটা শুরু হয়। এবং বাংলাদেশে যতগুলো রাজনৈতিক প্রক্রিয়া কোনো অংশগ্রহণের পলিটিক্যাল ইকোনমিতে নাই। আমাদের কেউ যদি রাজনীতি করতে চায় তার সাস্টেনেবিলিটি কোনো বিষয় নাই, ফলত এই জায়গাটা যদি আমরা ঠিক করতে না পারি চাঁদাবাজি চলতে থাকবে 1 নম্বর। 2 নম্বর হলো যে জনগণকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজতে ঠেকিয়ে দিতে হবে। কি জন্য? একটা মানুষ রাজনৈতিক পরিচয় দিয়ে, যেটা আমরা দেখেছি, জনগণের উপরে তার সার্ভিস হোল্ডার হিসেবে আবির্ভূত না হয়ে যখন নেতা হিসেবে আবির্ভূত, জনগণকে দমন নিপীড়ন চালানোর কাজ করে, তখনই কিন্তু চাঁদাবাজ আবির্ভূত হয়, টেন্ডারবাজ আবির্ভূত হয়।
জনগণ যদি তাদের ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দেয় এবং রাষ্ট্রের যে স্টেট মেকানিজম আমরা যদি একটা সলিউশনের সংস্কারের মধ্যে দিয়ে আসতে পারি যে রাজনৈতিক দলগুলো কেমন হওয়া চাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারবে কিনা সবার একটা কনসেনসাস বিল্ডিং এর মধ্যে দিয়ে আসতে পারি তাহলে হয়তো বা এই জায়গা থেকে আমরা মুক্তি পাবো, না হলে পাবো না, আদারওয়াইজ এটা চলতেই থাকবে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিউজ 24কে ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে, এবং ভবিষ্যতে যারা দেখবেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সবাই আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গঠন করব, সেই প্রত্যাশায় আজকে বিদায়। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি দেখা হবে আগামী পর্বে কোনো বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।